মা, বাঁধা ছাদা কমপ্লিট তো? সকাল সকাল অমিতের ফোন এলো সুহাসিনীর কাছে। আমি ঠিক 7:30টার সময় আসছি তোমায় নিতে। দুটোর বেশি সুটকেস যেন না হয়। আসলে আলমারি ওখানে কিন্তু একটাই বোর্ডার পিছু। তোমাকে শান্তিনিবাস পৌঁছে দিয়ে আমাকে অফিস দৌড়াতে হবে। আমি আবার অফিস ফেরতা তোমার সঙ্গে দেখা করে আসবো। সুহাসিনী সংক্ষেপে জবাব দিলেন, ঠিক যেভাবে বলেছিলি সেভাবেই গুছিয়ে নিয়েছি। কথাটা বলে ভিতরে ভিতরে সুহাসিনী গুমড়ে কাঁদছেন। একটু সামলে নিয়ে সুহাসিনী মনে মনে ভাবলেন, বৃদ্ধাবাসে বেশি জিনিস নিয়ে যাওয়া বাতুলতা। প্রিয় অনেক কিছুই তো পিছনে ফেলে যেতে হচ্ছে। আর কটা দিনই বা বাঁচবেন। এখন 76 চলছে। এ ঘর ছেড়ে চলে যেতে সুহাসিনীর বুক ভেঙে যাচ্ছে। স্বামীর ভিটে বলে কথা, কিন্তু কে বা করতে পারেন তিনি? প্রথম যেদিন অমিত দেশের বাড়ি বিক্রি করে তাকে বৃদ্ধাবাসে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সেদিন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না এই ছেলের জন্য উনি অন্য ছেলে অমলকে পর ভেবে দূরে সরিয়ে দিয়েছিলেন। আর সেই নিজের ছেলেই জীবন সায়ান্নে তাকে এভাবে আঘাত দেবে সুহাসিনী ভাবতে পারেনি। সুহাসিনীর স্বামী মারা গেছেন আজ 4 বছর হয়ে গেল। অমিত বছর দুয়েক আগে নতুন 3 বেডরুম ফ্ল্যাট বুক করেছে মুর অ্যাভিনিউতে। বাবা মারা যাওয়ার 3 বছরের মাথায় অমিত ছেলে বউ নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যায়। সুহাসিনীকে বলে গিয়েছিল এ পাড়ায় থাকা নাকি তার চাকরির সঙ্গে বেমানা, তাই নতুন ফ্ল্যাটে উঠে যাচ্ছে। এতদিনের পুরনো ভিটে ছেড়ে অন্য কোথাও যেতে সুহাসিনীর মন চায়নি। অমিত জোড়াজুড়িও করেনি, কিন্তু সেই ভিটেই যে অমিত বিক্রি করে দিয়ে তাকে এভাবে পথে বসাবে, সুহাসিনী এক মুহূর্তের জন্য ভাবতে পারেননি। ইদানিং সুহাসিনীর শরীর ভালো যাচ্ছিল না। বছরখানেক আগে বাড়িটা অমিতের নামে করে দিয়েছিলেন সুহাসিনী। অমিতের বাড়ি বিক্রি করে দিল। অমিতের নতুন ফ্ল্যাটের লোনের কিছু টাকা শোধ না দিলে নাকি অমিতের সংসার চলছে না। অতএব বাপ ঠাকুরদার বসত বাড়ি বিক্রি করে দিয়ে সুহাসিনীর জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা। অমিত ফোনটা ছেড়ে দেওয়ার পর সুহাসিনী কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। কি আর করবে, আজ ঘরে ঘরে একই কাহিনী। গত মাসে এ পাড়ার অমলাদি বৃদ্ধাশ্রমে চলে গেলেন। দুরু দুরু বক্ষে অপেক্ষা করছেন আরো কয়েকজন। স্বামীর ভিটে ছেড়ে বৃদ্ধাবাসে চলে যাওয়া যে কতখানি বেদনার, তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। সুহাসিনী ভাবলেন, আজ যদি অমরের বাড়িতে থাকতো তাহলে সুহাসিনীকে হয়তো এই দিন দেখতে হতো না। অমর অর্থাৎ সুহাসিনীর প্রয়াত স্বামীর প্রথম পক্ষের ছেলে। সুহাসিনীর বিয়ের পরে ছোট্ট ছেলেটা তাকে মা বলে জেনেছিল। সদ্য মাহারা ছেলেটা সুহাসিনীর পিছনে পিছনে ঘুরত মায়ের একটু আদর পাওয়ার জন্য। কঠিন সত্যিটা হলো, সুহাসিনী কোনো দিনই অমরকে নিজের ছেলে বলে মেনে নিতে পারেননি, বিশেষত অমিতের জন্মের পর। অমর তার কাছে হয়েছিল প্রায় পরের ছেলে। এ নিয়ে অমরের মনেও এক চাপা ব্যথা ছিল। মুখ ফুটে অবশ্য কোনোদিনই কিছু বলেনি। স্বামী মারা যাওয়ার পরে অমিতের সঙ্গে যখন অমরের সংঘাত বেড়ে চলল, তখন সুহাসিনীর কাছ থেকে অনুমতি নিয়ে অমর আলাদা হয়ে গেল। সুহাসিনীর তরফ থেকেও বিশেষ আপত্তি ছিল না, আর অমিত তো মুখিয়েই ছিল। অমর অবশ্য নিয়ম করে মাসের প্রথমে সুহাসিনীর সঙ্গে দেখা করে খোঁজ খবর নিত। সুহাসিনীর দরকারে অদরকারে টাকা পয়সাও দিয়েছে। অমর বিয়ে করে। সুহাসিনী শুনেছেন বিল্ডারের কাজ করে অমরের আজ নাকি রমরমা অবস্থা। ঠিক
7:30টার সময় অমিত গাড়ি নিয়ে সুহাসিনীর কাছে পৌঁছে গেল। তাড়াহুড়ো করে সুটকেস দুটো গাড়িতে উঠিয়ে দিল। অমিতের অফিসে আজই নাকি জরুরি মিটিং আছে, তাই হুটোপুটি। 7:30টার সময় যে ভদ্রলোক বাড়িটা কিনেছেন, উকিলের সঙ্গে তার এখানে এসে চাবিটা নিয়ে যাওয়ার কথা। এতদিন তার উকিলি কাগজপত্রে সই সাবুত করেছে। সুহাসিনী শেষবারের মতো একবার বাড়ির ভিতরটা দেখে নিলেন। গত 42 বছর এই বাড়িতে বাস করছেন। সর্বত্র স্মৃতি, শুধু স্মৃতি। মৃত স্বামীর স্মৃতি, অমিতের ছোটবেলাকার স্মৃতি। এখন এই বাড়িটাই স্মৃতি হয়ে যাবে। সুহাসিনী কেঁদে ফেললেন। কান্না চেপে বেরিয়ে এসে অমিতের গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই সময়ে বাড়ির সামনে আরো একটা গাড়ি এসে দাঁড়ায়। অমরের গাড়ি। সুহাসিনী চাইছিলেন না এ সময় অমরের মুখোমুখি হতে। অমর হয়তো তার চলে যাওয়ার খবর পেয়ে দেখা করতে এসেছে। কোথায় যাচ্ছ মা বাড়ি ছেড়ে? হাসি মুখে অমর জিজ্ঞেস করল। সুটকেস নামাও, অমর বলল। কোথাও যাবার দরকার নেই তোমার। অমিত বাড়ি বিক্রি করে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করেছে শুনে উকিল মারফত আমি বাড়িটা কিনেছি। তুমি আগের মতোই এখানে থাকবে, আর যদি চাও তাহলে আমিও এখানে এসে তোমার সঙ্গে থাকতে পারি। মা ছেলে দুজনের জন্য এবারে যথেষ্ট। পরের ছেলের জন্য সুহাসিনী আজ আরো একবার কাঁদলেন।